বাংলাদেশের প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে যে বিষয়টি তা হচ্ছে, মার্চ ফর গাজা কর্মসূচি থেকে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা এবং গণহত্যা বন্ধে কার্যকর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। ঘোষণাপত্রে প্যালেস্টিনিয়ানদের 1967 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হয় এবং এতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে হাজার হাজার মানুষ এতে অংশ নেন। এই বিশাল গণজমায়েত থেকে বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে ঘোষণাপত্রটি পাঠ করা হয় এবং এটি পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাহবাগ থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন যুবককে শনাক্ত করতে আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিভে একজন ব্যক্তিকে আগুন দিতে দেখা যায়। চারুকলার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য জানতে পারে পুলিশ। এরপর যে তথ্যটি তা হচ্ছে, বাংলাদেশে 5ই অগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেব এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিগত সরকারের আমলে জঙ্গি তকমা দিয়ে আটক নিরপরাধ ব্যক্তিরা যেমন আছেন, তেমনি বিভিন্ন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িতরাও এই সময়টিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন। জঙ্গি মামলায় অভিযুক্ত কতজন জামিনে মুক্তি পেয়েছেন এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বিবিসি বাংলাকে বলেন, সংখ্যাটি 300-র অধিক। এই ছিল কিছু তথ্য। আমি আমাদের দুজন অতিথির সাথে এই বিষয়গুলো কথা বলবো। আমি একটু শুরুতে আসি রাজিকুজ্জামান রতন, আপনার কাছে। যে এই বিষয়টি নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি নিশ্চয়ই আপনি দেখেছেন, আজ সারাদিন যে কর্মসূচি ঢাকায় হয়েছে সেখান থেকে যে ঘোষণাপত্র দেওয়া আছে তার আমি দু একটি প্রস্তাব আসলে একটু বিষয় তুলে ধরি। বাংলাদেশ সরকারের প্রতি কয়েকটি আহ্বান জানানো হয়েছে সেইখান থেকে, সেই ঘোষণাপত্রে, এবং এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্ট প্রকাশ করতে হবে। সরকারের ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। সব সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, পাঠ্য বই ও শিক্ষানীতিতে আল আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। এইখানে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন এবং সরকার আসলে কি করতে পারে, কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়গুলোতে? বিশেষ করে যদি বলি, এই যে সব ধরনের প্রতিষ্ঠানে, সব সরকারি প্রতিষ্ঠান এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের যে নির্দেশনা দিতে হবে, এই বিষয়টির ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। আমরা আধুনিক বিশ্বে আমরা একটা একটা বর্বরতার চরমতম নিদর্শন দেখছি আমরা প্যালেস্টাইন একটা বলে না যে আজন্ম দুঃখী একটা রাষ্ট্রের নাম। আর ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের দুঃখটাকে বাড়িয়ে তুলবার জন্য। একটা জিনিস আমরা জানি ইতিহাস থেকে, যদি দেখি যে 1895 সালে আহ একজন অস্ট্রীয় লেখক নাথান বার্নবুম জায়নিজম বা জায়নবাদ শব্দটা প্রবর্তন করেন, এবং এরপরে তারা 1897 সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের বাসেল শহরে একটা কনভেনশন করেন এবং সেটার নাম দিয়েছিলেন তারা বিশ্ব জায়নবাদী কনভেনশন বা বিশ্ব জায়নবাদী সম্মেলন। তারপর থেকে জায়নবাদ এই কথাটা খুব বহুল প্রচলিত হতে থাকে, এবং এরপরে আপনারা খেয়াল করে দেখবেন যে কিভাবে মধ্যপ্রাচ্যটা একটা ভাগাভাগির শিকার হয়ে গেল।
অটোমান সাম্রাজ্যের পতন বলি, কিংবা প্রথম বিশ্বযুদ্ধের কথা যদি বলি, তারপরে কিভাবে মধ্যপ্রাচ্য যখন 1921 সালের পর থেকে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য বলে বিবেচিত হওয়া শুরু হলো, তখন থেকে কিভাবে মধ্যপ্রাচ্যের উপর নানা ধরনের শোষণ এবং লুণ্ঠনের একটা নজরদারি পড়লো, এবং সেই ক্ষেত্রে ইসরায়েল নামক একটা যে কৃত্রিম রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা, এটা আমরা যদি আহ, যেটা ব্রিটিশ আমরা পররাষ্ট্র সচিব তার যে পরিকল্পনা ছিল, সেই বেলফোর্ড তার যে মানে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে আমরা দেখেছিলাম কিভাবে পৃথিবীর নানা জায়গা থেকে নির্যাতিত নিপীড়িত ইহুদি এই কথা বলে তাদেরকে নিয়ে আসা হয় আরব ভূমিতে, এবং নিয়ে এসে তারপর সেখানে তাদেরকে তাদের জায়গা জমি কেনা, তাদের বসতি স্থাপন করা, এগুলো চলতে থাকে। এই একটা হিস্ট্রিটা আমরা যদি দেখি, তার সঙ্গে যদি আমরা দেখি যে 1848 সালের 14ই মে যখন মানে ইসরায়েল নামক রাষ্ট্রটার নাম ঘোষণা করা হলো, সেদিন কিন্তু গোটা আরবে একটা সম্মিলিত প্রতিরোধ গড়ে ওঠার কথা ছিল। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন কি দুঃখজনক এবং বেদনাময় অভিজ্ঞতা আমাদের। সেই সময় মিশর, জর্ডান, তারা যেভাবে ইসরায়েল নামক রাষ্ট্রের বিপরীতে প্যালেস্টাইনিদের ভূখণ্ড প্যালেস্টাইনিদের থাকবে এই কথা বলে তারা প্যালেস্টাইনিদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছিলেন, আরবের সব রাষ্ট্রগুলো কিন্তু সেদিন দাঁড়ায় নাই। যে কারণে দেখুন, একটা সদ্য গঠিত ইসরায়েল রাষ্ট্রের কাছেও কিন্তু তারা প্রায় পরাজিত হয়ে গেল। এবং 1967 সালে গিয়ে আরো দ্বিতীয় দফা যুদ্ধে আরবরা আবার পরাজিত হলো। এবং মিশর বলেন, সিরিয়া বলেন, এবং আমাদের এদিকে যদি বলি জর্ডান, এই তিনটা দেশ যতটুকু ভূমিকা পালন করেছিল, এবং বিশ্বব্যাপী লড়াইয়ের মধ্যে যেটা ইরাকের যে ভূমিকা ছিল, সেই তুলনায় অন্য দেশগুলো কিন্তু না আর্থিক সহায়তা, না সামরিক সহায়তা, না মানবিক সহায়তা, কিছুই তারা দেয়নি। ফলে প্যালেস্টাইনের জনগণ তারা কিন্তু দুঃখ পেয়েছে এই জায়গাটায় যে একদিকে ইসরায়েল নামক কৃত্রিম একটা রাষ্ট্র তৈরি করে তাদের মানে শত শত বছরের ভিটা মাটি সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলো। শুধু একটা ঘটনাই এখানে খেয়াল করার মতো, 1948 সালের 14ই মে যেদিন ইসরায়েল নামক রাষ্ট্রটা মানে নাম ঘোষণা করা হয়, তারপরে এক ধাক্কায় 7 লক্ষ প্যালেস্টাইনিকে উদ্বাস্তু করে দেওয়া হয়েছিল। এটাকে তারা নাম দিয়েছেন নাকবা, মানে হচ্ছে মহাবিপর্যয়। তারপর থেকে 1848 সাল থেকে 77 বছর ধরে এই মহাবিপর্যয় কখনো কিন্তু প্যালেস্টাইনের যে জীবন থেকে যায় নাই। তা আমরা এখান থেকে বাংলাদেশে আমাদের বাংলাদেশের জনগণ সব সময় প্যালেস্টাইনের পক্ষে ছিল। মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্যালেস্টাইন তার নিজের রাষ্ট্র, তার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছে, কিন্তু সেই প্যালেস্টাইনের জনগণই কিন্তু 1971 সালে যখন বাংলাদেশ মুক্তির জন্য লড়াই করছে, তখন কিন্তু প্যালেস্টাইনের পিএলও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। খেয়াল করে দেখুন, মুক্তির আকাঙ্ক্ষা তাদের এতটাই তীব্র ছিল, অথবা পরাধীনতার বেদনা তাদের এতখানি তীব্র ছিল, কিংবা ভূমি হারানোর কষ্ট তাদের এত ছিল যে বাংলাদেশের মানুষ যখন লড়ছে তখন তারা তার পাশে দাঁড়িয়েছিল। এখনো বাংলাদেশের জনগণ তারা সব দিক থেকেই তারা মনে করে যে প্যালেস্টাইনের ভূখণ্ড প্যালেস্টাইনের কোনো অজুহাতে এখান থেকে তাদের উদ্বাস্তু করা যাবে না। এবং সর্বশেষ ট্রাম্প যে ঘোষণা দিয়েছে না, যে রিভেরা মানে ওখানে একটা বিলাসবহুল পর্যটন কেন্দ্র করবে, মানুষের ভূমি থেকে তাকে উচ্ছেদ করে দিয়ে বিলাসবহুল পর্যটন হবে, এর চেয়ে বড় নির্মমতা কিছু থাকতে পারে? আমরা একসময় গাজাকে বলতাম যে পৃথিবীর বৃহত্তম কারাগার, আয়তনে 410 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 23 লক্ষ। এবং সেই জায়গায় যদি আমরা খেয়াল করি প্রতি বর্গ কিলোমিটারে কি পরিমাণ মানুষ, গোটা পৃথিবীতে এত পঙ্গু, গোটা পৃথিবীতে এত শিশু হত্যা, গোটা পৃথিবীতে এত মানুষ হত্যা, গোটা পৃথিবীতে এত মায়ের কান্না প্রতি বর্গ কিলোমিটার যদি হিসাব করি, তাহলে এইরকম ঘনত্বের জায়গা কিন্তু পৃথিবীর আর কোথাও নাই। গোটা পৃথিবীর সবচেয়ে পঙ্গু শিশুদের যদি ঘনত্ব দেখি, সেটা হলো গাজায়। সেটা সে গাজা একটা উন্মুক্ত কারাগার ছিল, এখন একটা উন্মুক্ত বধ্যভূমিতে রূপান্তরিত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণের এই জায়গায় যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের প্রতি আমাদের বাংলাদেশ রাষ্ট্র তারও সহানুভূতি থাকা উচিত এবং সমর্থন থাকা উচিত। আমরা অন্তত আর কিছু না পারি, যে অস্ত্রে আমাদের প্যালেস্টাইনি জনগণের বুক বিদীর্ণ হয়, সেই অস্ত্র কেনার টাকা দেওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে কোনো ব্যবসা করতে পারি না। আমরা এই জায়গায় অন্তত রাজি হতে পারি যে না, যে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে আজকে দেখুন, আমেরিকার মতন দেশে ট্রাম্প ইসরায়েলের পক্ষে, কিন্তু আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু বলছে মানে প্যালেস্টাইনে যে গাজা, গাজা তুমি কেঁদো না, একদিন তুমি মুক্ত হবেই, এই কথা বলে যে হাজার হাজার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে। 50টা বিশ্ববিদ্যালয়ের থেকে ছেলেমেয়েরা বেরিয়ে এসেছিল, এবং একটা প্রায় 50-60 জনের মতো অধ্যাপককে তারা নির্যাতন নিপীড়নও ভোগ করেছে। তার মানে
আমেরিকান রাষ্ট্র এবং আমেরিকান জনগণ কিন্তু এক নয়। আমেরিকান জনগণ কিন্তু এই নিপীড়নের বিরুদ্ধে তারা কথা বলছে। এখানে কৃষ্ণাঙ্গ নাই, এখানে শ্বেতাঙ্গ নাই, এখানে খ্রিস্টান নাই, এখানে মুসলমান নাই, এখানে হচ্ছে মানুষ। যে গাজায় মারছে আহ, মানে মারছে মানুষকে, এবং গাজায় মরছে মনুষ্যত্বকে। ফলে মনুষ্যত্বকে রক্ষা করবার জন্য পৃথিবীর যেখানেই মানুষ আছে সেখানে তার প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের প্রতিবাদটাও সেই রকমই, আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রতিবাদ করছি। এবং বলতে চাই, প্রতিবাদের দুটো দিক আছে। একটা হলো তার রাজনৈতিক দিক, প্রতিবাদের আরেকটা দিক আছে তার অর্থনৈতিক দিক। অর্থনৈতিক দিক মানে যে মানুষ মারে তাকে কোনোভাবে অর্থনৈতিক সহায়তা আমরা করব না, এই কথাটা আমরা বলতে চাই। ফলে বাংলাদেশের পক্ষ থেকে সরকার যেন এই কথাটা বলে যে আমাদের ট্যাক্সের টাকায় আমরা যেন গাজার মানুষের বুকের উপর বুলেট যে চলবে সেই বুলেটের টাকা দিয়ে আমরা সহযোগিতা করব না। এটা হচ্ছে একটা নৈতিক জায়গা। আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইসরায়েলের তেমন খুব একটা বেশি নাই। এই আমরা ব্যবসা বাণিজ্য বয়কট করলে ইসরায়েলের কিচ্ছু আসবে যাবে না, কিন্তু এর একটা নৈতিক দিক আছে। তো অর্থনৈতিক দিকটা তো বসে না, কিন্তু নৈতিক দিক। আমরা একটা খুব ছোট একটা দেশের একটা খুব মানে অর্থনৈতিকভাবে একটা দুর্দশাগ্রস্ত দেশ, কিন্তু আমরা তো মানুষের বিবেকে সাড়া দিতে পারি, আমরা তো জি। মানুষের কান্নায় তার পাশে দাঁড়াতে পারি। সেই দিক থেকে আমরা মনে করি এর একটা নৈতিক দিক আছে, এর একটা রাজনৈতিক দিক আছে। হয়তো এর অর্থনৈতিক দিকটা অত তীব্র নয়, কিন্তু আমরা নৈতিক এবং রাজনৈতিক দিকটাকে সামনে নিয়ে আসতে চাই। জি, রাজিকুজ্জামান রতন, আমি আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই। ডক্টর সুলতান মাহমুদ, আপনার কাছে একই বিষয় আসে। আমি যেমনটি প্রশ্ন রেখেছিলাম এবং বলছিলেন রাজিকুজ্জামান রতন, এইখানে যে বিষয়টি শুধু ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য নয়, যেই আহ্বান জানানো হয়েছে তা হচ্ছে যে সব সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে। এখন এই যে জায়নবাদী কোম্পানি কোনগুলো, এগুলোর সাথে ব্যবসা করা না করা অথবা এই বিষয়গুলো সরকার কিভাবে দেখতে পারে অথবা দেখা উচিত, এই বিষয়টি আপনি কি বলবেন? ধন্যবাদ রতন ভাই, খুব সুন্দর করে ইতিহাসটা বলছিলেন। আসলে দেখেন যে আহ, এটা সত্য যে সারা পৃথিবীব্যাপী এই ফিলিস্তিনদের উপর যে নির্যাতন, গাজাবাসীর উপর যে নির্যাতন, এই নির্যাতনের বিষয়টি নিঃসন্দেহে বিশ্বব্যাপী মানুষকে কাঁদাচ্ছে। এবং যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে, তারা এটার প্রতিবাদ জানায় এবং জানাচ্ছে। এটা এটা শুধু ইসরায়েল রাষ্ট্রের আহ, ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও জানাচ্ছে, ইসরায়েলকে তো সুস্পষ্টভাবেই জানাচ্ছে। এবং আমি মনে করি যে বিশেষ করে 2023 সালের 17 অক্টোবর থেকে যে নতুন করে আবার যে হামলা এবং নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, এবং প্রতিনিয়ত সেখানে শিশু নির্যাতন এবং প্রাতিষ্ঠানিকভাবে ইসরায়েল প্রাতিষ্ঠানিকভাবে শিশু নির্যাতন করছে, এবং অসহায় নিরীহ শিশুদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেও তারা কারাগারে বন্দি করে যে নির্যাতনগুলো করছে, এটা পৃথিবীতে নজিরবিহীন। এবং এই নজিরবিহীন ঘটনার পক্ষে আজকে যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেখানে বেশ কিছু দাবি জানানো হয়েছে। তো অবশ্যই বাংলাদেশ সরকার কিন্তু বরাবরই প্যালেস্তাইনিদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, কারণ বাংলাদেশের একটি মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে। বাংলাদেশ একটি বা সেরকম একটি রাষ্ট্র যে পৃথিবীর যে কোনো স্থানেই যদি এরকম মানবতা বিরোধী ঘটনা ঘটে, তার পক্ষে কিন্তু বাংলাদেশ দাঁড়ায়। তো আমরা মনে করি যে এই তবে হ্যাঁ, যে জায়নবাদী বিজনেসের যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, অবশ্যই বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক যে জায়গাগুলোতে রয়েছে, এবং সেখানে যদি নিঃসন্দেহে আমাদেরকে বিবেচনা করতে হবে, যদি প্যালেস্তাইনিদের নির্যাতন অথবা কোনো মানুষের উপর নির্যাতনের ঘটনা থাকে এবং কোনো বিজনেস পলিসি সেখানে, সেটা অবশ্যই সংস্কারের প্রয়োজন রয়েছে। কারণ আমরা মানুষ হিসেবে, আমাদের মানবিক চিন্তা হিসেবে আমরা চাইবো না পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটুক যেটা মানবতাকে ধ্বংস করে, মানবতাকে আক্রমণ করে। তো সেই মানবতা, যেমন রতন ভাই বলছিলেন যে ইসরায়েলের সঙ্গে অবশ্য আমাদের বাংলাদেশের আগেও যেমন পাসপোর্টে কিন্তু এটা লেখা থাকতো, রিসেন্ট টাইমে এটা উঠে গেছে। সে আগে কিন্তু ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য ছিল না। তো বিভিন্ন সম্প্রসারণবাদ নীতি বা বিভিন্ন কারণে অর্থনৈতিক কিছু সম্পর্ক তৈরি হয়েছে, বা এডুকেশনাল কিছু সম্পর্ক তৈরি হয়েছে। ইসরায়েলে কিছু বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীরা সেখানে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। কিন্তু আমি সাম্প্রতিক সময়ে কিন্তু খেয়াল করেছি আমাদের শিক্ষার্থীরা খুব সচেতন ভাবে এই সাম্প্রতিক সময়ে খুব নামি দামি স্কলারশিপ তারা ডিনাই করেছে। এবং তারা কিন্তু আমাদের শিক্ষার্থীরা কিন্তু মেধাবী, এবং তারা কিন্তু ওই রকম সম্পর্ক চায় না, ওই রকম শিক্ষা চায় না যে যারা
মানবতাকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে এবং মানবতার উপরে অত্যাচার টর্চার করে যাচ্ছে। তো বিশ্বের বুকে এটা সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত কার্যক্রম। এই ঘৃণিত কার্যক্রমকে নিন্দা জানানোর জন্য, ঘৃণিত কার্যক্রমকে উচিত জবাব দেওয়ার জন্য আমি মনে করব যে জায়নবাদী যে বিষয়টির উপরে নিষেধাজ্ঞা বা বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে, বা পাসপোর্টে ইসরায়েলকে অ্যাকসেপ্ট করার কথা বলা হয়েছে, মানে ইসরায়েল ছাড়া লিখে দিতে বলা হয়েছে, সেই বিষয়গুলোর সংস্কার ন্যায্যভাবে করার সুযোগ তৈরি করতেই পারে সরকার, এবং সরকারের জায়গা থেকে একটি আনুষ্ঠানিক বক্তব্য, আনুষ্ঠানিক বিবৃতি থাকতে পারে। কারণ এটি এমন কোন, যেমন আমরা আলোচনার মধ্যে আসছে যে আরবরা কিন্তু, বা আমি মনে করি যে মুসলমানরা বিভিন্ন ভাবেই একটি টার্গেটের শিকার হচ্ছে নানাভাবে। তো এই টার্গেট যেন স্থায়ী না হয়, এই টার্গেট স্থায়ী না হওয়ার জন্য আমি মনে করব যে আরববাসী বা মধ্যপ্রাচ্য বা আরো যারা আছে তাদেরকে, এবং সারা পৃথিবীতে গণতান্ত্রিক আমি যারা মানুষ রয়েছে, যারা ধর্মনিরপেক্ষতারও পক্ষে যারা রয়েছে এবং মানবিক চিন্তায় যারা বিশ্বাস করে, আমি মনে করব তারা যেন এই গাজার উপরে নির্যাতন, এই হত্যাকাণ্ড, এই শিশু নির্যাতন, নারী নির্যাতন, এই বিষয়গুলোর একটি সুস্পষ্ট তীব্র নিন্দা জানায়, এবং প্রত্যেকেরই যেন অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং শিক্ষা বা সামাজিক সম্পর্কগুলো এই বিষয়টাকে কেন্দ্র করে যেন একটি সুস্পষ্ট গঠনমূলক হয়, এটি আমি প্রত্যাশা জানাবো। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসি একটু ভিন্ন প্রসঙ্গে। সেটা হচ্ছে, আমরা যেটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্যাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেয়া হয়। এখন সিসিটিভি দেখে এর পরবর্তীতে মামলাও হয়েছে, একজনকে খোঁজাও হচ্ছে। এখন যে বিষয়টি আসলে এখানে সামনে আসছে, স্বাভাবিকভাবে আমরা যেটা জানি সেখানে তো সাধারণত বেশ কিছু মানুষ থাকার কথা, এক। দ্বিতীয়ত সিসিটিভির যুগ, হাতে হাতে মোবাইল, এত কিছুর মধ্যে মানে বিষয়টি খুব স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা, যারা এটি করেছে তাদের হয়তো বা খুব সহজেই ধরতে পারার কথা অথবা কারো চোখে পড়ার কথা, কিন্তু জিনিসটি নিয়ে দেখলাম যে একরকম একটা রহস্যজনক একটা ঘটনা ঘটে গেল মনে হলো। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন রাজিকুজ্জামান রতন? ধন্যবাদ। এটা আমি বলবো, তার আগে একটু আগের কথাটা একটু কন্টিনিউ করে নেই। সেটা হলো যে দেখুন, ইসরায়েলের অভ্যন্তরে আমরা প্রতিবাদটা যদি খেয়াল করি, ইসরায়েলের অভ্যন্তরে হাজার হাজার মানুষ কিন্তু গাজার এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং ইসরায়েলের কমিউনিস্ট পার্টি এটা প্রতিবাদ করার কারণে কমিউনিস্ট পার্টির যে সদস্য ইসরায়েল পার্লামেন্ট নেসেটে ছিল তাদেরকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। তো তারা বলেছে যে এই অমানবিকতাটা আমরা মানতে পারি না। ফলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো ইসরায়েল রাষ্ট্র, আর একটা হলো জনগণ। জনগণের মধ্যে মানবিক বোধ, আর রাষ্ট্র তার দখলদারিত্বের জন্য, তার ব্যবসার জন্য, তার ভূমি দখলের জন্য এবং ভবিষ্যতের ভূমি সম্প্রসারণ করবার জন্য। একটা জিনিস খেয়াল করুন, ইসরায়েল রাষ্ট্র যখন প্রথম হয়েছিল তখন 7,000 বর্গ কিলোমিটারের রাষ্ট্র ছিল, আর তখন আমাদের মানে প্যালেস্টাইনটা ছিল প্রায় 22-23 হাজার বর্গ কিলোমিটার। এখন ইসরায়েল হয়ে গেল 22-23 হাজার বর্গ কিলোমিটার, আর প্যালেস্টাইন হয়ে গেল 4,500-5 হাজার বর্গ কিলোমিটার। মানে কিভাবে প্যালেস্টাইনের জায়গা ক্রমাগত ইসরায়েলের হাতে চলে যাচ্ছে। তাদের ভালো জলপাই বাগান বলি, ভালো ফলের বাগান বলি, যাদের মানে আবাদি এলাকা বলি, সব দখল করে নিচ্ছে। এটা হলো একটা সম্প্রসারণ করে এখান থেকে নিশ্চিহ্ন করা, ভবিষ্যতে চিরস্থায়ী একটা ইসরায়েল রাষ্ট্রের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা। ফলে এটা কিন্তু একটা সাম্রাজ্যবাদী পরিকল্পনার অংশ। এটা যতটা না এর মধ্যে ধর্মের দিক আছে, তার চেয়ে বেশি আছে মধ্যপ্রাচ্যের সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এবং সেই দিকটা একটা আছে। এবং দেখুন, আমেরিকাতে মানুষ মিছিল করছে কি, ইংল্যান্ডে মিছিল করছে কি, যে গাজা গাজা ডোন্ট ইউ ক্রাই, প্যালেস্টাইন নেভার ডাই। তার মানে তারা কিন্তু বলছে যে আমরা আছি তোমাদের পাশে ভাই, কিন্তু এই যে মানুষ আছে কিন্তু তাদের সরকারগুলো নাই, কারণ সরকারগুলো চায় ব্যবসা, আর মানুষ চায় মানুষের উপর নিপীড়ন থেকে তারা যেন রেহাই পায়। এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। আর ব্যবসা বাণিজ্যটা এমন ভাবে যেন দেখতে হবে যে এমন কোনো ব্যবসার সঙ্গে আমাদের যুক্ত হওয়া উচিত নয় যে ব্যবসার মধ্যে অমানবিক শক্তিটা আরো শক্তিশালী হয়ে ওঠে, সেটা আমাদের দেখা উচিত। যেগুলো না হলে আমাদের চলে, আমার তো কোকাকোলা না হলেও চলে ভাই, তাহলে কেন আমি ওইটার জন্য এত মিলিয়ন ডলার আমি ব্যয় করব? এগুলো আমাদের একটু রাজনৈতিক প্রচারণাও থাকা দরকার। এটা হলো একটা দিক। আর যেটা আপনি পরে যেটা বললেন, জি রাজিকুজ্জামান রতন, আমি একটি বিরতি নিয়ে আসে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে, কারণ হাতে সময় কম আছে। বিরতি থেকে ফিরে বিষয়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। রাজিকুজ্জামান রতন, আপনার সাথে যে বিষয়টি নিয়ে বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপনের জন্য যে শোভাযাত্রার জন্য যে দুটি মোটিভে আগুন দেওয়ার ঘটনা, এই ব্যাপারটিতে আপনি বলছিলেন। হ্যাঁ, আমাদের তো নববর্ষের যে আমাদের শোভাযাত্রা হতো সেখানে কিছু প্রতীক ব্যবহার করা হতো কি কারণে, যে নতুন বছরে পুরনো অশুভ জিনিসগুলো যেন না থাকে। সেখান থেকে আমরা কখনো কখনো নানা ধরনের মোটিভ ব্যবহার করার একটা আমাদের লোকায়ত সংস্কৃতির একটা অংশ। আহ এবার আমরা একটা বিতর্ক হতে দেখলাম, এটা কি মঙ্গল শোভাযাত্রা হবে না আনন্দ শোভাযাত্রা হবে। কারণ আনন্দ বললেও এর মধ্যে সমস্যা আছে, মঙ্গল বললেও সমস্যা আছে। আসলে ভাষা নিয়ে এই যে আমাদের একটা সাম্প্রদায়িকীকরণ করা ভাষাকেও, এটাও কিন্তু খুব ভালো কোনো লক্ষণ নয়। এটা আমাদের বছরের নতুনের দিন, পুরনো জীর্ণ যা আছে তা আমরা ছেড়ে নতুনের দিকে যাব, পুরনোর যা কিছু খারাপ সেটাকে বর্জন করে নতুনের আহ্বান জানাবো। এই তো হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে এই যে মোটিভ ব্যবহারের একটা ইয়েটা ছিল। এবারে মোটিভ যেটা করা হয়েছে, করা হচ্ছিল, সেখানে আমরা ফ্যাসিজমের একটা মোটিভ আমরা দেখতে পেয়েছিলাম, যে আমরা ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির দিকে যাব। ফলে আমরা পুরনোর ফ্যাসিজম আর যেন না আসে, সেই সেই উদ্দেশ্য থেকে তো এই মোটিভটা করা হয়েছে। আর মোটিভটা পোড়ানোর মোটিভ কি, এইটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা এখন ওখানে যেহেতু সিসিটিভি ছিল, রাতেই তো এটা সকালেই শনাক্ত করা সম্ভব ছিল, অথবা এখনো শনাক্ত করা সম্ভব। এটা নিয়ে যেন কোনো ঢাক ঢাক গুড়গুড় করা না হয়, এটা নিয়ে যেন এমন কোনো পরিস্থিতি তৈরি করা না হয় যে এটা মানে যেটা ব্লেম গেমের মতো, যে দায় এড়ানো, দোষ চাপানো, এইটা করে মানুষকে যেন একটা চাপের মধ্যে ফেলা না হয়। আমরা চাই প্রতিটা বছর নতুন বছর আসুক, বছরটা আমাদের ইনক্লুসিভ হোক। এই বছর হচ্ছে নতুন বছর। যেমন ইরানে দেখুন, ইরানে তো ওরা যখন নওরোজ করে, কি দারুণ তাদের একটা উদ্দীপনা নিয়ে এটা করে। কিংবা পৃথিবীর দেশে দেশে তারা যখন, বিশেষ করে ইউরোপে যখন 1 জানুয়ারি তারা করে, তারা সে কিন্তু সবাই মিলেই সেটাকে নতুন বর্ষকে উদযাপন করার চেষ্টা করে। কিংবা যদি আমরা ধরি আমাদের এই আদিবাসীদের মধ্যে পাহাড়ে এবং সমতলে, তারাও কিন্তু দারুণ ভাবে। আমি একবার কম্বোডিয়া গিয়েছিলাম, ওখানে দেখছিলাম যে 14 এপ্রিল ওরাও নববর্ষ, এবং দারুণ ভাবে এই নববর্ষকে তারা উদযাপন করে। মানে এটা প্রত্যেক দেশের সংস্কৃতির একটা অংশ। রাজিকুজ্জামান, আমরা এটাকে মনে করি যে জি সবাই মিলে এটা করা উচিত। জি, আমি একটু যোগ করি। আপনি যে কথাটি বলছেন, মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণের আয়োজনটিকে ইউনেস্কোর অপরমীয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতির সনদে এভাবেই উল্লেখ করা রয়েছে। এখন নাম অবশ্যই। বদলানোর কারণে যে বিষয়টি হয়েছে, যে জাতিসংঘের যে সংস্থার স্বীকৃতি, এটিতে কোনো প্রভাব পড়বে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। জি। হ্যাঁ, এটা তো প্রশ্ন উঠবেই যে তার মানে কি, একসময় আমাদের মধ্যে বিরোধ ছিল কি, জল না পানি। এখন জল ব্যবহার করতাম না, আমরা পানি বলতাম। কিন্তু জল হচ্ছে বাংলা শব্দ, পানি হচ্ছে হিন্দি শব্দ। কিন্তু আমাদের এখানে ধারণাটা না থাকার কারণে অনেকে মনে করতাম জল বোধহয় বাংলা শব্দ, মানে হিন্দু শব্দ, আর পানি বোধহয় আমাদের এখানে এটা বোধহয় আরবি শব্দ, কিন্তু পানি তো একটা হিন্দি শব্দ। কিন্তু এইরকম করে জল পানির বিরোধ আমাদের এখানে আছে। ঠিক আমাদের এখানে নানা ধরনের লুঙ্গি এবং ধুতির বিরোধ আছে। এমনি কত ভাবে যে মানুষের মধ্যে একটা পার্থক্য তৈরি করার চেষ্টা করা হয়। আমরা বলি এটা কেন হবে, মানুষের তো বৈচিত্র্য নিয়েই একটা সমাজ। একটা সমাজে নানা ধরনের মানুষ, বৈচিত্র্যের ঐক্য না হলে কি একটা সমাজ হয়? এক গাছের ফুল দিয়ে একটা বাগান হয়, কিন্তু বন যখন হয় তখন বহু জাতের গাছ ফুল সেখানে থাকে। তেমনি একটা দেশ মানে হচ্ছে বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু জীবনধারা, তার একটা মিলিত রূপ, একটা মিলিত স্রোতের মতো বয়ে যাবে। এটা না হলে কি ডেমোক্রেসির চর্চা করা যাবে? আমার মতোই সবাইকে হতে হবে, কিংবা সবাইকেই আমার মতো হতে হবে? তাহলে এইরকম, আমরা তো এখানে জুতো বানাতে বসি না যে সবাইকে এক মাপে জুতো পরাবো। তাহলে আমরা এখানে বলবো যে মানুষ, প্রত্যেকটা অঞ্চল, তারা তার যে সমৃদ্ধ ঐতিহ্য সভ্যতা, তা নিয়ে আমরা একত্রিত স্রোতে চলবো। এই জায়গায় একটা ডেমোক্রেটিক কালচার হওয়া দরকার ছিল, সেই জায়গায় একটা সমস্যা আছে। ইউনেস্কো আমাদেরকে এটাকে তারা স্বীকৃতি দিয়েছিল এই অর্থে যে দেশটা আমাদের ছোট কিন্তু কত অদ্ভুত বৈচিত্র্যময় আমাদের সংস্কৃতি, এটাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। এখন তারাও প্রশ্ন তুলবে, তোমরাও কি শেষ পর্যন্ত শব্দে আটকে গেলে? তোমরা কি মোড়কে আটকে গেলে ভিতরের বিষয়বস্তুর চাইতে? ভিতরের বিষয়বস্তু কি ছিল? যে মানুষকে ঐক্যবদ্ধ করো। আর বাইরের আবরণটা ছিল কোন নামে ডাকবে তাকে। তো ফলে এই নামের উপর জোর দিতে গিয়ে আমরা কিন্তু বিষয়বস্তুটাকে যেন আড়াল করে না ফেলি। এবং এটা জিনিস খেয়াল করার মতো যে আমরা এই নতুন বছর, নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে যেমন আসবে, পুরনো জীর্ণতাও যেন আমরা মানে ছুঁড়ে ফেলতে পারি, সেরকম একটা প্রতিজ্ঞা যেন আমার থাকে। জি। নতুন বর্ষ মানুষকে নতুন করে যেন ভাবতে শেখায়। আমরা পুরনো গ্লানিগুলোই যদি বহন করে বেড়াই, তাহলে নতুন বছর শুধু দিনের অর্থে নতুন হবে, চিন্তার অর্থে তো পুরনোই থেকে যাবে। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সুলতান মাহমুদ, একই বিষয়, আপনি কি বলবেন এই বিষয়টিতে?
দেখেন, আমি যদি বলি যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, এখানে রতন ভাই বলছিলেন যে ঠিক এটা শব্দগত ব্যাপার, দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু আমরা বাংলাদেশে দেখি প্রতিটি বিষয়ই রাজনীতিকরণ করা হয়, প্রতিটি বিষয়কেই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা হয়। তো এটা একটা বাঙালির ঐতিহ্য, বাঙালির একটা কালচার। আমরা বরাবরই দেখেছি যে এই ঐতিহ্য পালন করার ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হামলার শিকার হয়েছে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে এই বর্ষবরণকে ভালোভাবে দেখা হয়নি, এবং বিভিন্ন সময় এখানে রাজনীতিকরণ ছিল হুম, এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একে বিবেচনা করা হয়েছে। তো একটা নতুন বর্ষ শুরু হচ্ছে, যখন নতুন বর্ষ শুরু হচ্ছে তখন কিন্তু আমরা একটা ভাষাগত দিক থেকে যদি আমরা চিন্তা করি, মঙ্গল চাওয়া এটা খুব যে অন্যায় কিছু তা কিন্তু না। একটা নতুন বছর হুম, মঙ্গল হতে পারে। মঙ্গল মানে কি? কল্যাণ চাওয়া, সকল অশুভ, সকল খারাপ জিনিস দূর হয়ে যাক। কিন্তু সেই বিষয়টি নিয়ে যদি আমরা এই যে নাম পরিবর্তনের সংস্কৃতিতে আটকে যাই, অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে ওই যে নাম পরিবর্তনের সংস্কৃতি সকল ক্ষেত্রে, যে আগের সরকার যেটা করে গিয়েছে সেটাকে আমরা যে কোনো হুম, ভাবে বাতিল করে নতুন করে এস্টাবলিশ করা। তো এখানেও কিন্তু এইরকম, যদিও এর একটা ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে যখন এটা 1989 সালে শুরু হলো, তখন যেমন বলা হচ্ছে যে এটা পুনরুদ্ধার করা হচ্ছে, কিন্তু তখনও কিন্তু একটা ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্তে এসেছিল যে মানে 1990 সাল থেকে এটা শুরু হলো, যে আনন্দ শোভাযাত্রা না করে মঙ্গল শোভাযাত্রা। এবং তখনও কিন্তু এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল যে আমরা যেন এই নতুন বছরটা মঙ্গলের মধ্য দিয়ে, এবং ওই সময় যদিও স্বৈরাচার পতন একটা আন্দোলন ছিল, এটাকেও একটা একটা যেহেতু আমরা চাচ্ছিলাম যে দেশে একটি একটি মুক্ত হোক, একটা একটা জায়গা থেকে মুক্ত হোক, তখন কিন্তু এই কালচারটা শুরু হলো। এবং কালচারটা শুরু হলে কিন্তু সবাই এটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এবং একটা বাঙালির ঐতিহ্য এটা চালু হয়েছিল। কিন্তু তার মাঝেও আমরা দেখেছি মাঝে মধ্যেই বর্ষবরণ অনুষ্ঠানে কিন্তু বোমা হামলা, বড় বড় বোমা হামলার ঘটনাগুলো ঘটেছে। এবং আপনি দেখেন যে এই যে রাতের বেলা বা ভোরবেলা যে যে ঘটনাটা ঘটলো, যে আগুন দেওয়ার ঘটনা ঘটলো এই এই যে মোটিভ গুলোর উপরে, এই আগুন দেওয়ার ঘটনা কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখার কিছু নেই। এটা গভীর ষড়যন্ত্র। এটা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, পূর্বের ঘটনাগুলোরই একটি পুনরাবৃত্তি। যে যারা এই বর্ষবরণ অনুষ্ঠান চায় না, যারা এই ধরনের শোভাযাত্রা চায় না, তারাই কিন্তু এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই এটাকে আঘাত করতে চায়। এবং আপনি দেখেন যে যে কথাটি আসছিল, যে ইউনেস্কো কিন্তু অনেক অনেক গবেষণা করে, অনেক চিন্তা করে এটা বাঙালির এই ঐতিহ্যকে একটা ঐতিহ্যগত, যেখানে সেহেতু যেহেতু সেখানে সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়, স্বীকৃতি দেওয়া হয়, তো সেই ঐতিহ্যকে বিবেচনা করে তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ স্বীকৃতিটা দিয়েছে, এবং সেখানে মঙ্গল কথা উল্লেখ করাই রয়েছে। তো এইটা যদি আমরা তারা যদি আবার এইরকম একটা পরিবেশের কারণে এটা যদি আবার হারিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশের একটি একটি এটা আমি মনে করব যে একটি দুর্নাম হবে, এবং আমাদের দেশের একটি বড় ঐতিহ্য আমরা হারিয়ে ফেলবো। তো জি। কাজেই আমরা মনে করি পুনরুদ্ধারের নাম করে, নাম পরিবর্তন করে খুব বেশি যায় আসে না। কারণ হচ্ছে যে মঙ্গল শব্দটি, এটি কোনো নেতিবাচক ভাবে নেওয়ার কোনো কারণ নেই, ধর্মীয় ভাবে নেওয়ার কোনো কারণ নেই। এটাকে আমরা ইতিবাচক ভাবে বিবেচনা করতে পারি। যদিও এটা কিন্তু আমরা জানি যে 25 মার্চ সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী সাহেব কিন্তু উনি কিন্তু ইঙ্গিত দিলেন। ইঙ্গিত দেওয়ার পরে কিন্তু উনি বলেছিলেন যদি ঐক্যমত্য হয় তাহলে এটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে আমরা আগাবো। কিন্তু পরে যখন এটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সিদ্ধান্ত একতরফার মতো হয়ে গেল, তখন কিন্তু এটা ঐক্যমত্য আসেনি। এবং আপনি দেখেন সোশ্যাল মিডিয়া সহ সকল ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিক, এবং আজকেও কিন্তু এই যে ছাত্র ফ্রন্ট বা ছাত্র একটি সংগঠন, জি। তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তো আপনি দেখেন যে ঐক্যমত্য কিন্তু হয়নি। এবং শুধু তাই নয়, এই সাংবাদিকদের যখন চিঠি দেওয়া হলো ওই মিটিং এ আসার জন্য, সেখানেও কিন্তু মঙ্গল শোভাযাত্রার প্রসঙ্গটা কেটে দেওয়া হয়েছিল। তো কাজে এই ধরনের সুদূর প্রসারী ষড়যন্ত্র নিয়ে আগানো, এটা আমি মনে করি না যে রাষ্ট্রের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে। আমি কিন্তু আবারও দেখেন মঙ্গল শব্দটা ব্যবহার করলাম। তো মঙ্গল এই শব্দটা ব্যবহার করা আমার জন্য, আমি তো মনে করি এটা খুব পজিটিভ একটি শব্দ। তো রাষ্ট্রের জন্য মঙ্গল বয়ে আনুক, আর আমি মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল কেটে দিয়ে আনন্দ আনন্দ শোভাযাত্রা দিচ্ছি। আনন্দ তো যে কোনো সময় হতে পারে। আনন্দ শোভাযাত্রা আমরা ঈদের দিনেও করেছি, ঈদের সময়ও করি, বা বিভিন্ন সময়ে করতে পারি। কিন্তু মঙ্গল, এটা বাঙালির একটা ঐতিহ্য। আমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এটা প্রথম শুরু হলো, তারপর এটা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কিন্তু
এই ঐতিহ্য নিয়ে শোভাযাত্রা করে এবং ছোট ছোট সংগঠনও তারা মঙ্গল শোভাযাত্রা। তো এটা খুবই ইতিবাচক আমি দিক, আমি এটাকে মনে করি না যে এটাকে পরিবর্তনের কোনো যুক্তিসঙ্গত কারণ আছে। যদি রাজনৈতিকভাবে বিবেচনা না করা হয় অথবা অন্য কোনো প্রভাব বিবেচনা না করা হয়, আমি মনে করব যে এই মঙ্গল শব্দটা থাকাটার ন্যায্যতা রয়েছে, কারণ এটা ইউনেস্কো এখানে জড়িত, এটির দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য জড়িত। কাজেই ওই নাম পরিবর্তনের সংস্কৃতি, এই জায়গা থেকে আমি অন্য ক্ষেত্রে বলবো যে আমরা বিভিন্ন সময় ব্রিজ, কালভার্ট, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিকৃতি থেকে নাম পরিবর্তন করে দিচ্ছি। আবার এখানে এসে যদি ওই চিন্তা করি যে এটা আরেকটা সরকার করে গেছে, আমাদেরকে পরিবর্তন করতে হবে, এই জায়গা থেকে আমরা যদি বের না হতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের গণতান্ত্রিক যে কালচার, গণতান্ত্রিক যে কৃষ্টি, সেটা আমরা ছুঁতে পারবো না, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না। জি, ডক্টর সুলতান মাহমুদ, আমি নিশ্চয়ই সময় পেলে আসবো আপনার কাছে। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটি বিষয় নিয়ে আসি। আমরা যেটি দেখতে পেলাম, প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন যে ডিসেম্বরে ভোটের লক্ষ্যে সংস্কার কাজ এবং অন্যান্য কাজ এগিয়ে নিতে, কিন্তু কেউ কেউ বলছেন, আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমেও বলছেন, এমনকি সামাজিক মাধ্যমে এই জিনিসটারও বেশি, অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টাকে 5 বছরের জন্য রাষ্ট্রের দায়িত্বে দেখতে চায়, প্রধানমন্ত্রী হিসেবে 5 বছরের জন্য দেখতে চায়, এরকম নানান কথা উঠছে। এই বিষয়গুলোর ব্যাপারে কি বলবেন? এবং এক ধরনের আমরা যদি বিশেষভাবে দেখি যে বিএনপি কিন্তু বেশ কিছুদিন ধরে বলে আসছে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে এবং এ ধরনের তারা বিভিন্ন কথা বলে আসছে। একজন রাজনীতিক হিসেবে আপনি কি বলবেন এই ব্যাপারে? দেখুন, একটা একটা প্রবল গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। গণ অভ্যুত্থানের কোনো আইনগত ভিত্তি থাকে না, কিন্তু তার একটা নৈতিক ভিত্তি থাকে। নৈতিক ভিত্তি মানে মানুষের সমর্থন ছিল। কিন্তু রাষ্ট্রটাকে এবার চলতে হবে তো আইনে, রাষ্ট্রটাকে চলতে হবে তো একটা বিধিবিধানে। ফলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে চেতনা তৈরি হয়, সেই চেতনাটাকে বাস্তবায়ন করবার জন্য তারও একটা আইনি কাঠামো তো লাগবে, যে কারণে একটা সাংবিধানিক ধারাবাহিকতা লাগে। সে কারণে রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে একটা আইনগত বৈধতা লাগে। এখন ধরুন, বাংলাদেশে যে বিনিয়োগ সম্মেলনটা হলো, অনেকে এলেন অথবা অনেকে আসতেন, তারা আসলে কার সঙ্গে চুক্তি করবেন? তারা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চুক্তি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? তারা তো চাইবেন যে একটা নির্বাচিত সরকার আসুক, জনগণের ম্যান্ডেট নিয়ে আসুক। হ্যাঁ, গণ অভ্যুত্থানও একটা ম্যান্ডেট, কিন্তু নির্বাচনকে যেহেতু একসেপ্টেড একটা করা হয়েছে, বিষয় হিসেবে গ্রহণ করা হয়েছে, যে নির্বাচনকে গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ হিসেবে দেখা হয়। তার ফলে এইটার জন্য আমরা বলেছি যে এটা নির্বাচিত সরকার আসলে দুটো দিক থেকে বিষয় লাভ হবে। একটা হলো যে জাতীয় পর্যায়ে সেই সরকারের দায়বদ্ধতা, আন্তর্জাতিকভাবে সেই সরকারের গ্রহণযোগ্যতা, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ জাতীয়ভাবে আমরা যে কোনো কাজ করতে গেলে যদি বলি এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, খুব বেশি বড় কোনো পলিসি ম্যাটারে তিনি তো ডিসিশন নিতে পারবেন না অথবা ইন্টারভেন করতে পারবেন না। এটা অনেকটা আমাদের পরবর্তী নির্বাচিত সরকার আসার আগে পর্যন্ত তারা কাজ করবেন। তাহলে হয় কি, সবকিছুর মধ্যে একটা অ্যাডহক মেন্টালিটি থাকে। আমরা এই কারণে বলেছিলাম একটা নির্বাচন হোক, যে আকাঙ্ক্ষা আমরা দেখেছিলাম, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের আকাঙ্ক্ষা, তার চর্চাটা তো হবে নির্বাচনের মধ্যে দিয়ে। সেটা আমরা একটু দেখতে চাই। আমরা আর একটা জিনিস একটু বলতে চাই, যে ওই যে শব্দের কথাটা স্যার খুব ভালো বলেছেন। যে দেখুন, ধরুন এখন যদি আমরা বলি জয় লাভ করার মধ্যে জয় কথাটা বাদ দিয়ে আমরা জিন্দাবাদ লাভ করিয়াছি, তাহলে কি এটা শুনতে ভালো লাগবে? কিংবা আমরা জলাশয় ব্যবহার করবো না, আমরা বলবো পানাশয়, তাহলে কি এটা খুব ভালো লাগবে? ফলে অনেকগুলো শব্দ ব্যবহৃত হতে হতে তার একটা তাৎপর্য তৈরি হয়ে যায়। গণতন্ত্র সেরকম ব্যবহৃত হতে হতে তার একটা তাৎপর্য তৈরি হয়, যে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের একটা প্র্যাকটিস হয়। ফলে আমরা যদি নির্বাচিত সরকার চাই, তার মানে কিন্তু এই নয় যে আমরা দুর্নীতি চাই। নির্বাচিত সরকার চাই মানে এরকম একটা জবাবদিহিমূলক সরকার চাই, যে সরকার নির্বাচিত হয়ে আসবেন এবং তিনি যদি জনগণের স্বার্থের সঙ্গে কাজ না করেন, আবার নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাকে বুঝিয়ে দেবে যে তুমি যে ম্যান্ডেট নিয়ে তুমি এসেছিলে সেই ম্যান্ডেট তুমি পালন করো নাই। তাহলে হবে কি, প্রতি মুহূর্তে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। উইদাউট অ্যাকাউন্টেবিলিটি ডেমোক্রেসি অপারেট করে না। জি, সেই কারণে আমরা মনে করি যে ফর দ্য সেক অফ ডেমোক্রেসি আমরা মনে করি ইলেকশনটা আসলে যত দ্রুততম সময় হওয়া দরকার সেটা হয়ে যাওয়া উচিত। আর অনেকে দেখছি প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন, কিন্তু অন্য অনেকেরই মনে হচ্ছে এমন একটা কথা, কি রাজা যত বলেন পারিষদ বলেন তার শতগুণ, ওই যুগে আবার কি আমরা ফিরে গেলাম কিনা, যে এই প্রধান উপদেষ্টা বলছেন না, কিন্তু অন্যরা আবার অনেকে বলছেন যে আমরা আজীবন দেখতে চাই। তো এইরকম কথা তো এর আগেও আমরা শুনেছিলাম, অমুক সরকার বারবার দরকার। তা এই এই কথাগুলোকে আবার তাহলে আমাদের শুনতে হবে? তাহলে কি পরিবর্তনটা হলো ভাই আমাদের? জি, রাজিকুজ্জামান রতন, আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে সময় পেলে। সময় খুব কম। ডক্টর সুলতান মাহমুদ, আপনি যদি বলতেন একই বিষয় একটু, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই কথা সত্য যে আমাদের যে গত 8 মাস চলে গেল, এখানে কিন্তু আমরা শুধু আলোচনা দেখলাম নির্বাচন, সংস্কার, তারপরে বিভিন্ন ধরনের কমিশন গঠন,
তারপরে কিন্তু আমরা এটা ঠিক যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু বেশ কয়েকটি মিটিং এ বেশ কয়েকটি আলোচনায় কিন্তু উনি সুনির্দিষ্ট ভাবে বলছেন ডিসেম্বরে হবে, তবে মাঝে কয়েকবার বলেছিলেন ডিসেম্বরে না হলে জুনের মধ্যে হবে। এখনো কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট ওইরকম তৈরি হয়েছে, দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে বিএনপি তার সুস্পষ্ট অবস্থানে রয়েছে, যেমন 16 তারিখে তারা মিটিং করবে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং মিটিং এর পরে সিদ্ধান্ত জানাবে যে ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে সরকারের কি ধরনের রোডম্যাপ থাকছে। রোডম্যাপ যদি না থাকে তাহলে তারা সেই ধরনের কর্মসূচিতে যাবে। কিন্তু অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপি তারা কিন্তু সুস্পষ্ট ভাবেই মোটামুটি বলা যেতে পারে বড় সংস্কার করে তারা জুনের দিকে নির্বাচনের পক্ষে। তার মানে দুইটা পক্ষ কিন্তু দাঁড়িয়ে গেছে। আর এই দুইটা পক্ষ যখন দাঁড়িয়ে গেছে আর এর মাঝে কিছু বক্তব্য এসেছে, বক্তব্যগুলো এরকম যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে জনগণ চাচ্ছে 5 বছর এই সরকার থাকুক। আবার কিন্তু এনসিপির একজন প্রভাবশালী নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিন্তু বলেছেন যে এই সরকার প্রধানকে আমরা 5 বছর রাখতে চাই। তো এই যে 5 বছর থাকুক বা 5 বছর রাখতে চাই একটা বলছে, আবার প্রধান উপদেষ্টা বলছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটা বিভক্তি দেখা দিচ্ছে। এটা কিন্তু একটি বড় অ্যালার্মিং আমাদের বাংলাদেশের জন্য। এবং অবশ্যই যেমন রতন ভাই শেষ কথাটাই আমি বলছি যে অ্যাকাউন্টেবিলিটি থাকবে কোন জায়গায়। এই সরকার যদি কোনো ভুল করে বা এখনো যে 8 মাস চলে গেল, এই সরকার কার কাছে জবাবদিহি করছে? কারোর কাছে কিন্তু জবাবদিহি করতে পারছে না। শুধুমাত্র হয়তো মিডিয়া যারা স্বাধীন গণমাধ্যম প্র্যাকটিস করছে তারা হয়তো কিছু কথা বলছে, কিন্তু জবাবদিহিতার প্রশ্ন কিন্তু আসছে না। সরকার যে তার কাছে ব্যাখ্যা দিবে, জবাবদিহি করবে, এই প্রশ্নটা আসছে না। তো নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন এবং 8 মাস এটি এনাফ টাইম। আমি মনে করি যে এই যে সংস্কার, ছোট সংস্কার, বড় সংস্কার, এই কথা বলে যদি আমরা আরো লেন্দি করতে থাকি এবং ডিসেম্বর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া যায়, তাহলে বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিবে, আন্দোলন কর্মসূচি দিবে, সেটি কিন্তু আমাদের সাধারণ জনগণের জন্য একটা বিরাট একটা হুমকি হয়ে দাঁড়াবে। কারণ আমরা কিন্তু চাচ্ছি এটি সুন্দর জায়গায় প্রত্যাবর্তন করতে। কারণ আমরা যদি সেই প্রত্যাবর্তন না করতে পারি তাহলে আমাদের প্রত্যাশাটা কি? আমরা তো ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে গেলাম। আবার নির্বাচনহীনতার সংস্কৃতির দিকে যদি আবার চলে যাই তাহলে তো ঠিক না। কারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হচ্ছে এটি নির্বাচন হবে এবং স্বপ্ন দেখছে। নির্বাচন আগেও হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু আমরা চাচ্ছি একটি বিতর্কহীন, একটি সুন্দর ঐক্যমত্র একটি নির্বাচন হোক, যার উপরে জনগণের কাছে কিন্তু জবাবদিহিতার প্রসঙ্গ থাকবে। গণতান্ত্রিক প্র্যাকটিস এই জন্যই সারা বিশ্বব্যাপী স্বীকৃত যে যেখানে জবাবদিহিতার প্রশ্নটা খুবই সুন্দর এবং স্বচ্ছ। জি, ডক্টর সুলতান মাহমুদ, আমি এই জন্য মনে করি যে আমাদের এই রাজনৈতিক এই প্রেক্ষাপটটাকে একটা যতটা ঐক্যমত্যের মধ্যে নিয়ে এসে সুন্দর সমাধান করা যায় সেই প্রত্যাশা আমার থাকছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং রাজিকুজ্জামান রতন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে দুজনই যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। নিশ্চয়ই অন্য কোনোদিন আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আপনাদেরকেও ধন্যবাদ। আলোচনা বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।